গল্পের শুরুতেই আমরা একটা মাদ্রাসার ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে ৩ জন শিক্ষক বসে গল্প করছিল, উস্তাদ সমীর, উস্তাদ রহিম আর উস্তাদ ইয়ানুর। তারা আলোচনা করতেছিল আর বলছিল, তোমরা প্লিজ মাদ্রাসার নোটিশ বোর্ডে একটা খবর লিখে দাও যাতে সব ছাত্ররা সাবধানে থাকে। দেশের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না। সেখান থেকে বের হওয়ার সময় উস্তাদ সমীর অন্য ২ জনকে বলছিল, আমাদের নিজেদের খবর নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, তাহলেই দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় আর চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারের মধ্যেই কেউ একজন আচমকা এসে তাদের উপরে হামলা করে এবং উস্তাদ রহিমের মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। ঠিক এই সময় আনিসা নামের একটি মেয়ে বাচ্চাদের ঘরে ঘুম থেকে হুট করে জেগে ওঠে। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে, কিন্তু ঘুম থেকে উঠে সে আশেপাশে কাউকে দেখতে পায় না। এরপর সে একটু বাইরের দিকে যাওয়ার জন্য যেই না ঘরের দরজাটা খোলে, দেখতে পায় এক ভয়ঙ্কর মহিলা নিজের গলা নিজেই কাটছে। এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়া করে দরজাটা বন্ধ করে দেয়। ঠিক তখনই সেখানে নুরুল হাজির হয়, যে আসলে তার চেনা একজন। সে দেখতে চাইছিল যে আনিসা বাইরে কি দেখে এতটা ভয় পেয়েছে। সে যখন দরজাটা খুলতে যাচ্ছিল, আনিসা তখন চুপচাপ তার কথা শুনছিল, কিন্তু দরজা খোলার পর দেখা যায় বাইরে আসলে কেউ নেই। আনিসা নিজে কি দেখেছিল সেই ভয়ের কথা সে নুরুলকে বলে না। পরদিন সকালে সবাই যখন ক্লাসে যাচ্ছিল, নুরুল তখন আনিসাকে জিজ্ঞাসা করে, গতরাতে তুই কি দেখেছিস? নুরুল কিছু বলার আগেই আনিসা নিজেই বলে ওঠে, আমি রাতে খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি। মাদ্রাসার স্টুডেন্টরা এসব ভয়ের কথা একদমই শুনতে চায় না। সে পুরো ব্যাপারটা ভালো করে জানতে চেয়েছিল, কিন্তু ক্লাসের সময় হয়ে যাওয়ায় তাদের দেরি হয়ে যাচ্ছিল। তাই আনিসা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ছাত্রীর জানের বন্ধু হলো আলী। তারা দুজন সবসময় একসঙ্গে ঘোরাফেরা করে। তারা দেখতে পায় যে উস্তাদ রেজওয়ান মাদ্রাসার বোর্ডে একটা নোটিশ টানিয়ে দিচ্ছে। সেখানে সব ছাত্রদের সাবধানে থাকতে আর বিনা প্রয়োজনে বাইরে বের হতে বারণ করে, কারণ দেশের অবস্থার সাথে সাথে তাদের এই গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এদিকে আমরা দেখতে পাই উস্তাদজা ফাতিমা মেয়েদের ক্লাসে। পরিস্থিতি খারাপ দেখে সবাইকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে আমরা দেখতে পাই যে আলী আর তার কয়েকজন বন্ধু একটু অন্যরকমের স্বভাবের। তারা সবার চোখ ফাঁকি দিয়ে মাদ্রাসার ভেতরে লুকিয়ে সিগারেট খাচ্ছিল। দেশের এই অশান্ত পরিবেশের কারণে তাদের মন মেজাজও আসলে একদমই ভালো ছিল না। অন্যদিকে এই মাদ্রাসাটি চালানোর মূল দায়িত্বে ছিল উস্তাদ রেজওয়ান। সে উস্তাদ বাগাসকে নানা রকমের কথা শোনাচ্ছিল। রেজওয়ান আসলে মনে মনে বাগাসের কথাই ভাবছিল। রেজওয়ান জিজ্ঞাসা করে, আপনি কি কোনো বুদ্ধি বা পরামর্শ নিয়েছেন? কখন নেবেন শুনি? জবাবে বাগাস বলে, মাদ্রাসার বড় হুজুর না যতক্ষণ এখানে আসছেন ততক্ষণ আমি নিজে থেকে কিভাবে কি সিদ্ধান্ত নেব। ঠিক তখনই উস্তাদ ফাতিমা সেখানে চলে আসে আর তাদের মধ্যাকারের এই কথা কাটাকাটি আর ঝগড়া থামিয়ে দেয়। আনিসা রাতে ওই ভয়ঙ্কর জিনিসটা দেখার পর আলী আর তার বন্ধুর সঙ্গে এই বিষয়ে কথা বলতে চায়। ঠিক তখনই সেখানে উস্তাদ বাগাস চলে আসে। সে ধরে ফেলে যে এই দুজন লুকিয়ে সিগারেট খাচ্ছিল। আলীর মাথায় তখন দেশের নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তখনই উস্তাদ হেবেসে তাদের কাছে আসে এবং খুব সুন্দরভাবে কোরআন শরীফের বাণী দিয়ে তাদেরকে বুঝিয়ে বলে যে মানুষ যেন কখনোই এমন কোনো কাজ না করে যা নিজের চলার পথকে ক্ষতিগ্রস্ত করে। এরপর আলী আর বাকিরা নিজেদের মধ্যে কথা বলছিল। মাদ্রাসার অনেক ছাত্রী বাড়ি চলে গিয়ে আবার ফিরে এসেছে। উস্তাদ রহিম আর উস্তাদ ইয়ানুরকে বেশ কয়েকদিন ধরেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হুট করে কোথায় গায়েব হয়ে গেল। মাদ্রাসার ভেতরে এই নিয়ে আলোচনা চলছিল। তবে আমরা কিন্তু এর আগেই বুঝতে পারি যে উস্তাদ রহিম এবং উস্তাদ ইয়ানুরকে আসলে মেরে ফেলা হয়েছে, যা মাদ্রাসার কেউ এখনও জানে না। আনিসা যখন রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই তার ঘরের একটা দরজা একা একাই খুলে যায়। সে উঠে গিয়ে দরজা বন্ধ করে আবারও ঘরে ঢোকে, কিন্তু সে টের পাচ্ছিল যেটা ঘরে ঢুকেছে সেটা কোনো সাধারণ মানুষ নয়। সেই রাতেই সে আগের মতোই একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে ঘর থেকে সোজা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সেই অদৃশ্য জিনিসটা পিছু ছাড়ে না। সে আনিসার হাত শক্ত করে চেপে ধরে। আনিসা নিজের ঠিক পেছনে সেই ভয়ঙ্কর রূপটাকে দেখতে পায়। সে একদমই তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে সিঁড়ি দিয়ে নিচের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই অদ্ভুত জিনিসটা চোখের পলকে তার আগেই সিঁড়ির সামনে গিয়ে হাজির হয়। তখন নিরুপায় হয়ে আনিসা বারান্দার বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সে উকি দিয়ে দেখার চেষ্টা করছিল যে ওই জিনিসটা এখনও সেখানে দাঁড়িয়ে আছে কিনা, কিন্তু সে যখন তাকায় তখন সে দেখতে পায় মাদ্রাসার একজন শিক্ষক সেখানে অদ্ভুত কি যেন করছে। সে ভালো করে লক্ষ্য করে পরিষ্কার বুঝতে পারে যে এটা আর কিছুই নয়, পুরোটাই আসলে কালো জাদুর খেলা। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই উস্তাদ সমীর একটা গোপন ঘরে যায়। সেখানে গিয়ে সে কফিনের ওপরে কিছু মরা মানুষের লাশ দেখতে পায়। এই লাশগুলো আর কারণ নয়, নিখোঁজ হওয়া উস্তাদ রহিম আর উস্তাদ ইয়ানুরের। আসলে সেই রাতে তাদের মারা যাওয়ার ঘটনাটা শিক্ষকেরা সবাই মনে মনে জানলেও
অন্য কোনো ছাত্র বা সাধারণ কেউ এই লাশের খবর জানতো না। লাশটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছিল, আর সমীর লাশের সামনে বসে কেমন যেন ঘোরগ্রস্ত হয়ে নিজের কান নিজেই কাটছিল। পাশাপাশি আমরা দেখতে পাই একটা অন্ধকার ঘরে কেউ একজন পুরোদমে কালো জাদু করছে। সেখানে একটা পাত্রে অনেক পশুর রক্ত মেশানো ছিল। সেই জাদুকরের হাতে 2টা পুতুল ছিল, আর সেই পুতুলগুলোর গায়ে কাফনের কাপড় জড়িয়েছিল। পুতুল দুটোকে যখনই সে ওই পশুর রক্তের মধ্যে ডোবাচ্ছিল, তখনই মরা লাশগুলো হঠাৎ করেই নড়ে ওঠে, আর জাদুকর বিড়বিড় করে বলছিল, সবাই মরে গেছে, সবাই শেষ। সমীর এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তাদের কোনো চেনা মানুষই এইগুলো করছে। সমীর ভয় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু একটু পরে চোখ খোলার পর দেখতে পায় লাশগুলো আর সামনে নেই। সে জলদি করে ঘর থেকে যখনই বাইরে চলে যেতে চায়, তখনই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করে। ঠিক তখনই উপর থেকে একটা লাশ ধপাস করে নিচে পড়ে যায়। তার ঠিক পেছনে দেখা যায় উস্তাদ রহিমের সেই মাথা কাটা শরীরটা পড়ে আছে। উফ, কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও। আর এই পর্যায়ে সাবস্ক্রাইব করার জন্য ছোট্ট একটা অনুরোধ করছি। তো যাই হোক, আর ঠিক সেই মুহূর্তেই একটা পশুর মরা শরীর উপর থেকে সরাসরি তার লাশের উপরে পড়ে যায়। এরপর সাত্রী আর আনিসা এই হারহিম করা অবস্থা নিজের চোখে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। ভয়ে তাদের শরীরে রক্ত যেন জল হয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। সমীরকে কোনো মতে ঘরে এনে রাখার পর আনিসা সবাইকে বলে, আমি এইসব জাদুটোনার ব্যাপারে একটু আধটু জানি। সে আসলে কালো জাদুর দিকে ঝুঁকে পড়েছিল। নুরুল যখন বলছিল আমি কোনো ভালো মানুষের ক্ষতি করতে পারি না, তখন আনিসা তাকে পাল্টা মনে করে দিয়ে বলে, তুই তো পরে আমাদের নিজের লোকদের উপরে জাদু করেছিলি। ঠিক তখনই অন্য শিক্ষকেরা সেখানে চলে আসে এবং পরিস্থিতি সামাল দিতে সবাইকে আবারও যার যার ঘরে পাঠিয়ে দেয়। ঘরের ভেতরে তারা সবাই একটাই চিন্তা করছিল যে এরপর তাদের সঙ্গে কি হতে চলেছে। সবশেষে আমরা মাদ্রাসার প্রধান শিক্ষকের উপস্থিতি দেখতে পাই। যে গোপন ঘরে লাশগুলোকে রাখা হয়েছিল সেখানে গিয়ে কিন্তু তারা কোনো লাশ খুঁজে পায় না। লাশ উধাও দেখে প্রধান শিক্ষক তখন কাজের লোককে বলে, তুমি কি বলেছিলে শুনি? লাশগুলো আগেভাগে কেন কবর দিলে না? কাজের লোকটি ভয় কাঁপতে কাঁপতে বলে, আমি পুলিশের ভয় হাত পা গুটিয়ে বসেছিলাম, আর আপনারা কখন আসবেন সেই অপেক্ষায় গুনছিলাম। প্রধান শিক্ষক তখন তাকে বকা দিয়ে বলে, তুমি একদমই নিজের বুদ্ধিতে কোনো কাজই করো না। একজন মুসলমান হিসেবে প্রথমে তো তোমার উচিত ছিল লাশগুলোকে সম্মান দিয়ে কবর দেওয়া। উস্তাদ রিজওয়ান তখন পেছন থেকে উঠে বলে, আমি এই কাজের লোককে অনেকবার বলেছিলাম, আপনি হয়তো সত্যিটা জানতে পেরেছেন, কিন্তু আপনার কাছে তো এখন প্রমাণ হিসেবে লাশগুলো নেই। প্রধান শিক্ষক গম্ভীর হয়ে বলে, তোমরা যদি কোনো ভুল কাজ করো তবে তার দায় কিন্তু আমার নয়। তোমরা তো ভালো করে জানো যে মরা মানুষ দিয়ে কালো জাদু বা কুফরি কালাম করা হয়। এখন তাহলে উপায় কি? রিজওয়ান তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, তাদের এই রহস্যময় মৃত্যু আর লাশের ব্যাপারে এখন পর্যন্ত কারা কারা জানে? উস্তাদ রিজওয়ান উত্তর দেয়, যেই মানুষটা এই কাজ করেছে সে ছাড়া আমাদের মধ্যে আর কেউ এই ব্যাপারে বিন্দুমাত্র জানে না। প্রধান শিক্ষক তখন একটা ভয়ঙ্কর বুদ্ধি দিয়ে বলে, যদি এটাই সবার জন্য ভালো হয় তবে চলো আমরা সবকটা বাচ্চাকে একসঙ্গে মেরে ফেলি। এরপর আমরা দেখতে পাই যে উস্তাদ কিওয়াই সবাইকে নিয়ে নামাজ পড়াচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, সবাই যখন মনোযোগ দিয়ে নামাজের জন্য তৈরি হচ্ছিল, ছাত্রী তখন হঠাৎ করে দেখতে পায় উস্তাদের মাথাটা সামান্য উপরের দিকে তোলা এবং তার ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার নামাজ ভেঙে যায়। এরপর দেখা যায় সব স্টুডেন্টদের জোর করে একটা বড় ঘরের ভেতরে এনে আটকে রাখা হয়। কেন রাখা হচ্ছে? এর কারণ এখন চারদিকে খুবই বিপদের সময়। ছেলে আর মেয়েদের মাঝখানে একটা পর্দা টেনে দেওয়া হয়। ঘরের লাইটগুলো জ্বালানোর পর আমরা দেখতে পাই এক ছাত্র আর তার বন্ধু সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে সেখান থেকে মাদ্রাসার অফিসের দিকে পালিয়ে যাচ্ছে। তারা মূলত সেখান থেকে যাচ্ছিল এটা বুঝতে যে আসলে মাদ্রাসার ভেতরে চলছেটা কি। সেখানে গিয়ে তারা একটা গোপন কাগজ খুঁজে পায়, যেখানে দেশের সব খবরাখবর খুব সুন্দর করে লেখা ছিল। দেশের আসল পরিস্থিতি এবং সরকারের কঠোর শাসনের কথা সেখানে বলা ছিল। মাদ্রাসার শিক্ষকেরা এইসব খবর এতদিন সাধারণ ছাত্রদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ছাত্ররা শুধু জানতো যে দেশের অবস্থা খুবই খারাপ, কিন্তু পরিস্থিতি যে এতখানি ভয়ঙ্কর রূপ নিয়েছে যে মানুষ মারা যাচ্ছে সেটা তারা জানতোই না। ঠিক তখনই সেখানে কেউ একজন আসার শব্দ পেয়ে তাড়াহুড়া করে লুকিয়ে পড়ে। এদিকে আনিসা হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশে চেনা কোনো লোক বা ছাত্র নেই। তখন সব ছাত্রছাত্রীরা অন্য কোনো জায়গায় জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল। তার সামনে তার চেনা নুরুলের ঘরের মাঝখানে গোল হয়ে কেমন যেন অদ্ভুতভাবে ঘুরছিল আর হাঁটছিল। আনিসা যখন নুরুলের দিকে এগিয়ে যায়, সে দেখতে পায় নুরুলের চোখ দুটো একদম সাদা হয়ে গেছে। নুরুল শুধু বিড়বিড় করে বলছিল, সবাই মরে যাবে, সবাই শেষ। খুবই একটা শিউরে ওঠার মতো অবস্থা। তখনই আচমকা আনিসার ঘুম ভেঙে যায়। আসলে সে ঘুমের ভেতরেই একটা স্বপ্ন দেখছিল। যাই হোক, ঘুম ভাঙার পর সে বাথরুমে চলে যায়। তখন সেই ভয়ঙ্কর অদৃশ্য আত্মাটা ফিসফিস করে তার কানের কাছে এসে বলে, কিউয়ের ঘরে যাও। এরপর আনিসা সোজা কিউয়ের ঘরের দিকে রওনা দেয়।
এদিকে সাতারি ও আলীও ঠিক একই দিকে যাচ্ছিল। তারা আসলে উস্তাদ সমীরের সেবা করতে যাচ্ছিল। সমীরের শরীরটা এখন দিন দিন আরও বেশি খারাপ হচ্ছিল। সে খুব কষ্ট পাচ্ছিল। এটা দেখে একদমই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপরে তীব্র কালো জাদুর প্রভাব পড়েছে। যেতে যেতে সাতারি ফিসফিস করে বলে, আলী, আমার একবার জলদি বাড়ি যাওয়া দরকার। আলী তাকে আশ্বস্ত করে বলে, তুই এত চিন্তা করছিস কেন? বাড়ির সবাই ভালো আছে। সাতারি তখন মন খারাপ করে বলে, শোন, তোর বাবা তো দেশে নেই, তাই তোর কোনো টেনশন নেই, কিন্তু আমার বুড়ো বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। আমাকেই গিয়ে দেখতে হবে সে কেমন আছে। তারা যখন এই কথা বলতে বলতে ঘর থেকে বের হচ্ছিল, আমরা দেখতে পাই সমীর ঠিক আলীর পেছনে বসে আছে, আর তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল, সবাই মরে গেছে। সে সকাল সকাল বিছানা ছেড়ে উঠে আলীর দিকে এগিয়ে আসছিল। এটা দেখে আলী একটু ভয় পেয়ে গেলে সে ঝটপট ঘর থেকে বেরিয়ে যায়। আনিসা যখন সেই ঘরের সামনে আসে, সেই অদ্ভুত আওয়াজ আনিসাকে আবারও ঘরের ভেতরে চলে যেতে বলে, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে লক করা ছিল। আনিসা চোখ কুঁচকে ঘরের ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকার থাকায় কিছুই দেখতে পায় না। তাই সে সেখান থেকে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে খুঁজতে খুঁজতে সেখানে একটা অদ্ভুত তাবিজ খুঁজে পায়। সেই তাবিজের মাধ্যমে এক অলৌকিক দৃশ্য দেখতে পায়। পাহাড়ের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে সে দেখতে পায় উস্তাদ রিজওয়ান সেখানে আছে, এবং সে ওখানে আরও একটা তাবিজ লুকিয়ে রাখছে। এতক্ষণে আনিসা হাতে নাতে বুঝতে পারে যে আসলে এই পুরো কালো জাদুটা কে করছে। এরপর নুরুল যখন সেখানে আসে, আনিসা তাকে এই তাবিজের কথা খুলে বলে, কিন্তু নুরুল সেই তাবিজটা কোনো পাত্তাই দেয় না, উল্টো ময়লার মতো ছুঁড়ে ফেলে দেয়। ওদিকে একটা মেয়ে যখন মাদ্রাসার এক কোণে কাপড় ধুচ্ছিল, সে বালতির জলের দিকে তাকাতেই দেখতে পায় কাপড়ের ওপাশে একটা কুচকুচে কালো ছায়া পড়ে আছে, কিন্তু সে ওখানে ভালো করে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই তার চোখ দুটো খুব জ্বলতে শুরু করে। সে যন্ত্রণায় খুবই রেগে যায়। আনিসা ঠিক তখনই সেখানে আসতেই মেয়েটা চিৎকার করে বলে, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। আমরা দেখতে পাই তখন মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে তাজা রক্ত পড়ছে, আর তখনই সে সহ্য করতে না পেরে নিজের গলা নিজেই কেটে ফেলে। কেন এমন হচ্ছে, কিভাবে হচ্ছে, এসব ভাবার আগে মেয়েটার চোখ দিয়ে রক্ত বের হয়ে আসছিল, এবং গলা কাটার আগে সে খুব ছটফট করছিল। সে নিজের এই তীব্র কষ্টটা মুখ ফুটে কাউকে বলতেও পারছিল না। এরপর মেয়েটা উল্টে গিয়ে একটা বড় জলের টবের মধ্যে পড়ে যায়। আনিসা তাকে বাঁচানোর জন্য ধরার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই কোনো এক অদৃশ্য শক্তি মেয়েটাকে টেনে একদম ভেতরের দিকে নিয়ে যায়। এভাবেই এই ভয়ঙ্কর ঘটনাটা শেষ হয়ে যায়। এই রোহমশক ঘটনার পর আমরা দেখতে পাই রিজওয়ান আবার উস্তাদ বাগাসের সঙ্গে ঝগড়া জুড়ে দিয়েছিল। রিজওয়ান রেগে বলে, আপনি কেন বাচ্চাদের যার যার বাড়িতে যেতে দিচ্ছেন না? আর কতগুলো নিরীহ মানুষ এখানে মরলে আপনার চোখ খুলবে? বাগাস তিলকে তাল করে বলে, মুখ সামনে সম্মান দিয়ে কথা বলুন। আপনি কি আমাকে এই দায়িত্ব দিয়েছেন? মারা যাওয়া মানুষদের নিয়ে কি করতে হবে তা আমি আপনার চেয়ে ভালো করেই জানি। এখন বাইরের অবস্থা আরও বেশি খারাপ। ঠিক তখন উস্তাদ ফাতিমা সেখানে এসে মাঝখানে এই ঝগড়া থামিয়ে দেয়। সন্ধ্যাবেলায় মাদ্রাসায় বিশেষ জিকিরের ব্যবস্থা করা হয়, যাতে এই ভয়ঙ্কর কালো জাদুর হাত থেকে সবাইকে বাঁচানো যায়। সবাই যখন একমনে আল্লাহর নাম নিচ্ছিল, তখন আমরা দেখতে পাই শয়তান আসলে অনেক ছাত্রছাত্রীর উপর ভর করেছে, আর তারা সেখানে খুবই বিশ্রী একটা পরিস্থিতি তৈরি করে। আস্তে আস্তে অনেক বাচ্চার নাকমুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তারা সবাই আসলে ওই কালো জাদুর নির্মম আক্রমণের শিকার হয়েছিল। পরিস্থিতি দেখে সাতারি আর আনিসা তখন জলদি করে ওষুধ আনার জন্য চলে যায়। আলীও তাদের সাথে চলে যায়, কিন্তু সে ভয়ে ঘরের ভিতরে ঢুকতে চাইছিল না। জাদুর আক্রমণে পুরোপুরি অসুস্থ হয়ে যাওয়া উস্তাদ সমীরও সেই ঘরের মধ্যে শুয়েছিল, যেই ঘর থেকে তারা ঔষধ আনতে গিয়েছিল। তারা যখন ঔষধ নিয়ে ঘর থেকে বের হচ্ছিল, সে সাতারের দিকে তাকিয়ে অদ্ভুত চোখে বলে, তোমার বাবা কেমন আছে? এই রহস্যময় কথা শুনে সাতারে তার পরিবারের কথা ভেবে খুবই চিন্তায় পড়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে রাতের বেলাতেই হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেয়। পথে আলী তাকে নানা বাধা দিয়ে বলে, দেখ বন্ধু, তোর এখন এই পরিস্থিতিতে এখানেই থাকা দরকার। কিন্তু সাতারি কোনো কথাই কানে তোলে না। তাকে আজ রাতেই বাড়ি পৌঁছাতে হবে। কিন্তু যাওয়ার পথে সে যতদূর চোখ যায় শুধু মরা মানুষের লাশ দেখতে পায়। পুরো রাস্তা একদম লাশে ভরা ছিল। আসলে দেশে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনকারীদেরকে নির্মমভাবে মেরে দিয়েছে, অর্থাৎ সরকার এদেরকে মেরে ফেলেছিল। সরকার ভেবেছিল এরা হয়তো কালো জাদু করে কিংবা এর সঙ্গে সম্পৃক্ত। এদিকে আমরা দেখতে পাই একটা সাধারণ বাড়িতে এক মহিলা তার স্বামীর জন্য রাতের খাবার রান্না করছিল। ঠিক তখনই সে কেমন যেন একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে পেছনে তাকায়। চোখের পলকে তার স্বামীকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। এই খুনিরা আসলে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সব জায়গায় ঠিক একই রকমের কাজ করে বেড়াচ্ছে।
এদিকে সাঁতারে যখন সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে তার নিজের বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই খুনিরা তাকেও দেখে ফেলে। খুনিরা যখন সাঁতারিকে মারার জন্য তার পেছনে তাড়া করে, সে তখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে এবং বড় একটা গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু কপাল খারাপ, সেই গর্তটা কোনো সাধারণ গর্ত ছিল না, সেটার ভেতরে আগে থেকে মেরে ফেলা অনেক মানুষের লাশ ছিল। সাঁতারি নিজেকে ওই খুনিদের হাত থেকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে ওই লাশগুলোর ভেতরে নিজেকে লুকিয়ে ফেলে। খুনিরা সেখানে এসে চারপাশ খুঁজেও শেষমেশ আর তাকে খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পাই আনিসা একা একা খুব মন খারাপ করে বসে আছে। সে আসলে তার ছোটবেলার একটা পুরনো আর ভয়ঙ্কর স্মৃতির কথা ভাবছিল। একদিন তার বাবা আর মা কোনো একটা বড় বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া করছিল। তার মা তখন গর্ভবতী ছিল। তখন তার লোভী বাবা তার মাকে বলছিল এই পেটের বাচ্চাটাকে যেন শয়তানের কাছে বলি দিয়ে দেয়, যাতে তারা রাতারাতি খুব বড়লোক বা ধনী হয়ে যেতে পারে। কিন্তু তার মা এই পাপের কোনো কথাকেই বিশ্বাস করতে পারে না এবং নিজেই নিজের জীবনটা শেষ করে দেয়। এই পুরনো ঘটনা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে ওই সময় থেকে সেই গ্রামে কালো জাদু কতটা প্রভাব ফেলেছিল। এরপর আমরা দেখতে পাই আনিসা এইসব রহস্যের জট খুলতেই সরাসরি বেঁচে থাকা তার উস্তাদের কাছে চলে যায় এবং বুক চিতিয়ে বলে, আপনি দয়া করে আমাকে সত্যি কথাটা বলুন, আপনি এই মাদ্রাসায় কালো জাদু করছেন কিনা? আমার মন কিন্তু একদম ভালো নেই আর আমি খুব ভয় পাচ্ছি। আমি নিজের চোখে বাইরে আপনাকে জাদুর বই লুকাতে দেখেছিলাম এবং জানাজার সময়ও আপনাকে ওইখানে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেছি। উস্তাদ তখন তাকে শান্ত গলায় বলে, তুমি আমার ব্যাপারে যা ভাবছো বা মনে মনে আন্দাজ করেছ তার কিছুই সত্যি নয়। এই কথাটুকু বলেই তিনি সেখান থেকে হনহন করে চলে যান। ঠিক তখনই উস্তাদ ফাতেমা সেখানে চলে আসে এবং আনিসাকে আদর করে বুঝিয়ে বলে, তুমি শিক্ষকের সাথে এমন আচরণ করতেই পারো না। তুমি অন্য কিছু করার চেষ্টা করছো, একটা বড় রহস্য বের করার চেষ্টা করছো। এই মাদ্রাসায় আসলে কে এসব অপকর্ম করেছে তা একটু শান্ত মাথায় ভাবো। এখন এসব বাদ দাও, তোমার চেনা অসুস্থ মানুষদের জন্য রান্নাঘরে গিয়ে একটু গরম জল বা পানি নিয়ে এসো। এরপর আমরা দেখতে পাই সাঁতারি কোনো মতে পালিয়ে তার নিজের গ্রামে পৌঁছে গেছে। রাস্তায় এসে সে যখন দূর থেকে নিজের বাড়িটা দেখতে পায়, তখন দেখে সেখানে একটা লাশের পাশে অনেক মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। গোরস্থানের সামনে অনেক মানুষ মিলে কার যেন একটা লাশ দাফন করছিল, কারণ গ্রামের মানুষের ধারণা ছিল যাকে মারা হয়েছে সে নাকি আসলে বড় একজন কালো জাদুকর ছিল। সাঁতারে যখন নিজের বাড়িতে পা রাখে আমরা দেখতে পাই ওই মহিলাটি আসলে তার মা, যার স্বামীকে একটু আগেই মেরে ফেলা হয়েছিল। তার মা তার বাবার এই আকস্মিক মৃত্যুর কথা শুনে খুব অবাক হয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ তার বাবাকে দেখে তো সবসময় খুবই ভালো, শান্ত আর খুশি মনে হতো। আসলে তার বাবা কোনো কালো জাদুকর বা খারাপ লোক ছিল না, সে ছিল অত্যন্ত ভালো মানুষ, যিনি মূলত ওঝা বা ঝাড়ফুঁকের মাধ্যমে পবিত্র কাজ করে বেড়াতেন। তাহলে এমন অন্যায় কেন হলো? তার মা কাঁদতে কাঁদতে বলে, কিছু খারাপ মানুষ তোমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে এবং এই নৃশংস কাজটা করিয়েছে। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও তোমার বাবার লাশটা কবর দেওয়া হচ্ছিল না। এই কথা সাঁতারে জানতে চাইলে তার মা আফসোস করে বলে, গ্রামের কোথাও যদি কেউ কালো জাদু করে তবে তার আশেপাশে বা চেনা কোনো সাধারণ মানুষকে সমাজের লোকেরা সহজভাবে কবর দিতে দেয় না। ঠিক তখনই বাড়ির উঠানে সেই পুরনো গাছটা পুরোপুরি ভেঙে পড়ে যায়। তখন সাঁতারি পরিস্থিতি বুঝতে পেরে তার মাকে বলে, মা, আমি বাবার এই লাশটা বাইরের কোনো কবরস্থানে নেব না, আমাদের এই বাড়ির ভেতরেই উঠানেই কবর দেব, যাতে বাইরের কোনো মানুষ টেরি না পায়। আমরা দেখতে পাই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে তার বাবাকে ওখানেই কবর দিয়ে দেয়। কবর দেওয়ার পর সে এমন নিখুঁতভাবে মাটি সমান করে দেয় যাতে বাইরে থেকে কেউ বুঝতেই পারে না যে এটা কোনো কবর। পরদিন সকালে সে তার মাকে নিরাপদে মাদ্রাসায় নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মা কোনোভাবে রাজি ছিল না। মা তাকে উল্টো বুঝিয়ে বলে, তুই বরং তোর বাবার লাশটা এখন থেকে মনে মনে ভুলে যা, তুই এখান থেকে যত দ্রুত পারিস দূরে কোথাও চলে যা, না হলে তুই কোনো বড় বিপদে পড়ে যাবি। আমার জন্য শুধু দোয়া করিস। মায়ের এই জোরাজুরির কারণে সাঁতারি আবারও মন খারাপ করে মাদ্রাসায় ফিরে আসে। ওদিকে আমরা দেখতে পাই উস্তাদ ফাতিমার কথা মতো আনিসা রান্নাঘরে গরম পানি আনতে যায়। সেখানে একজন সাধারণ মহিলা রান্না করছিল, যিনি মূলত মাদ্রাসায় প্রতিদিন রান্নাবান্নার কাজগুলো করতেন। সে যখন চুলার উপরে বসানো ফুটন্ত গরম পানির দিকে তাকায়, তখন আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। পানির ভেতরে সে একটা মানুষের কাটা মাথা দেখতে পায়। সে এতে খুব ভয় পেয়ে চিৎকার করতে চাইলে ঠিক তখনই তার সামনে সেই রহস্যময় খালামণি এসে অদ্ভুতভাবে দাঁড়ায়, যার চোখ দুটো এখন একদম ধবধবে সাদা হয়ে গেছে। সে ওই রাঁধুনি মহিলার সামনে এসে পলকের মধ্যেই তার জীবনটা শেষ করে দেয়। উস্তাদ ফাতিমা তখন সামনের ঘরের দিকের ক্ষতবিক্ষত জায়গাগুলো পরিষ্কার করছিল। ঠিক তখনই হঠাৎ করে পুরো মাদ্রাসার লাইট চলে যায়। আনিসা যখন রান্নাঘরের ওই ভয়ঙ্কর কাণ্ডগুলো উস্তাদ ফাতিমাকে বলার জন্য তার কাছে যায়, সে দেখতে পায় উস্তাদ ফাতিমা এখন পর্দার ওপাশে কেমন যেন অদ্ভুতভাবে বসে আছে। কিন্তু আসলে উস্তাদ ফাতিমার শরীরের ভেতরে শয়তান ঢুকে পড়েছে। ফাতিমার বৃদ্ধ মাও ঠিক একই জিনিস দেখে পুরোপুরি চমকে যায়।
এবং আতঙ্কে ওখানেই তার জীবনটা শেষ হয়ে যায়। এইসব ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আনিসা যখন একাই মন খারাপ করে বসেছিল, তখন সেই চেনা অদৃশ্য আওয়াজটা ফিসফিস করে তাকে আবারও উস্তাদ কিউয়ের ঘরের দিকে যেতে বলে। আনিসা মনে মনে ভাবছিল কেন তাকে বারবার ওই একই ঘরে যেতে বলা হচ্ছে। সে মনের জোর শক্ত করে ওই ঘরটার দিকে এগিয়ে যায় এবং ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় দরজায় মস্ত বড় তালা মারা আছে। ঠিক তখনই উস্তাদ বাগাস এবং রিজওয়ান সেখানে চলে আসে এবং তারা উস্তাদ কিউয়াইকে বলে ঘরটা পরীক্ষা করার জন্য চাবি দিতে। তারা ভাবছিল ঘরের ভেতরে নিশ্চয়ই রহস্যময় কিছু একটা লুকিয়ে আছে। উস্তাদ রিজওয়ান তখন দ্বিমত পোষণ করে বলে, এখানে এভাবে তল্লাশি করা একদম ঠিক নয়। ওনার সমাজে একটা ব্যক্তিগত সম্মান আছে, এভাবে হুট করে ওনার ঘর খুলতে দেওয়া যাবে না। তখন সাঁতারি সেখানে এসে রেগে গিয়ে বলে, আপনারা এটা কি করছেন বলুন তো? আপনারা নিজেরাই তো কোনো সমাধান করতে পারছেন না, আবার আমাদেরকেও কিছু করতে দিচ্ছেন না। তখন আনিসা বুদ্ধি দিয়ে বলে, চলুন অন্য কারো ভরসায় না থেকে আমরা নিজেরাই ব্যাপারটা খতিয়ে দেখি। তারা যখন শেষমেশ দরজাটা খুলে ভেতরে ঢোকে, তারা দেখতে পায় ঘরের ভেতরে কালো জাদু করার জন্য থরে থরে জিনিস সাজানো আছে। তার মানে আসলে এই মাদ্রাসায় বসে বসে কালো জাদুটা কে করছিল। এটা জানার পর আনিসা ওখানকার বাকি সবাইকে মনে মনে সন্দেহ করতে শুরু করে। তারা সবাই মিলে ভাবছিল উস্তাদ রিজওয়ানকে আসলে কেন আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, এর পেছনে আসল রহস্যটা কি। এরপর আমরা দেখতে পাই সবাই মিলে সন্দেহ দূর করতে রিজওয়ানের ঘর তল্লাশি করতে শুরু করে। তাদের সাথে ফাতা নামের আরেকজন বন্ধুও ছিল, যেখানে উস্তাদ রহিম আর ইয়ানুরের লাশ দুটো ভুলবশত লুকিয়ে রাখা হয়েছিল। আনিসা যখন সেই অভিশপ্ত 7 নম্বর ঘরের দরজাটা খুলতে যায়, দেখতে পায় দরজাটা বাইরে থেকে শক্ত করে বন্ধ করা। তাদের কেউই শত চেষ্টা করে দরজাটা খুলতে পারছিল না। আনিসা দরজার ফাঁক দিয়ে শুধু দেখতে পাচ্ছিল যে ওই চোরের ঘরের সামনে ওই ভয়ঙ্কর শয়তান মেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? তার মনেও বড় একটা সন্দেহ তৈরি হয়। সেখানে ভালো করে লক্ষ্য করলে সে দেখতে পায় কেউ একজন ওখানে বসে গভীরভাবে মনোযোগ দিয়ে কালো জাদু করছিল। ঠিক তখনই দরজাটা অলৌকিকভাবে নিচ থেকেই খুলে যায় এবং কোনো এক অদৃশ্য শক্তি আনিসাকে এক ঝটকায় টেনে ভিতরে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই আলী আর তার বন্ধুরা হঠাৎ করেই একটা অসুস্থ ছেলেকে মাদ্রাসার ভেতরে নিয়ে আসে। তারা তাকে রিজওয়ানের ঘরে নিয়ে যায় এবং রিজওয়ানের ঘরের দরজাটা খুলে ফেলে। রিজওয়ান তাদের কাছে গিয়ে দেখতে পায় যে ছেলেটা আসলে ততক্ষণে মারা গেছে। ঠিক তখনই ঘরের সব লাইট ধপধপ করে বন্ধ হয়ে যায়। উস্তাদ রিজওয়ান জলদি করে দরজা বন্ধ করে ফিসফিস করে বলে, আনিসা এবার চোখ খুলে ভালো করে দেখো তো, যে লোকটা আসলে এই পুরো কালো জাদুটা করছে সে কোনো খারাপ মানুষ নয়। সে হলো তোমাদের সবার প্রিয় এবং খুবই ভালো শিক্ষক উস্তাদ বাগাস। হ্যাঁ, উস্তাদ বাগাস আসলে এতদিন ধরে ছদ্মবেশে শয়তানের পূজা করছিল। সে একটা কাগজের পুতুল নিয়ে জাদুটোনা করছিল। বাগাস ওই পুতুলটার সঙ্গে যা যা করছিল জাদুর জোরে আনিসার শরীরও তাই তাই ঘটছিল। আনিসা তখন কোনো এক অদৃশ্য টানে দেয়ালের সঙ্গে আটকে গেলে সে বিন্দুমাত্র নড়তে পারছিল না। বাগাস তখন অট্টহাসি দিয়ে বলতে লাগে, আনিসা, আমরা শুধু আন্দাজের উপর ভরসা করে কি মস্ত বড় ভুলটাই না করলাম। তোমরা শুধু শুধু আমার এই পবিত্র কাজে ঝামেলা তৈরি করেছিলে। আমি তো শুধু তাদের কথাই শুনছিলাম যারা এই অশুভ শক্তির দায়িত্বে আছে। এরপর দেখা যায় বাগাস নিজের মুখ থেকে রক্ত আর নোংরা কিছু জিনিস ওই পুতুলের উপর ছিটিয়ে দেয়। এর সাথে সাথে সে আনিসার পুরো শরীরটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, ঠিক একটা পুতুলের মতো। অন্যদিকে মাদ্রাসার ভেতরে বাকি ছাত্ররা হঠাৎ করে জানালার পাশে দেখতে পারে মরা মানুষগুলো জীবিত হয়ে তাদের দিকে ধেয়ে আসছে। তখন ছাত্ররা সবাই মিলে জানপ্রাণ দিয়ে পবিত্র কোরআন শরীফ পড়তে শুরু করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। ওদিকে এই কঠিন পরিস্থিতির মধ্যে সাহসী ছাত্ররা দল বেঁধে বাগাসের ঘরের দিকে হুট করে ঢুকে যায় আর আনিসাকে সেই জাদুর বন্ধন থেকে মুক্ত করে, যেখানে আনিসা শূন্যে ঝুলেছিল। এরপর বাগাস আর অনুদের মধ্যে ওখানকার গভীর জঙ্গলের মধ্যে বড়সড় মারামারি শুরু হয়ে যায়। অনেক লড়াইয়ের পর এক রহস্যময় শক্তি এসে বাগাসকে জোরে ধাক্কা দেয়। ঠিক তখন জঙ্গল থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে আসে, তুমি এই জায়গার প্রাচীন পাথরটা তাড়াতাড়ি ভেঙে ফেলো। যখনই সেই পাথরটাকে আঘাত করে ভেঙে ফেলা হয়, আমরা দেখতে পাই জীবিত হয়ে যাওয়া বাইরের সব লাশগুলো হঠাৎ করে মাটিতে ধপাস করে পড়ে যায় এবং চারপাশটা পুরোপুরি শান্ত হয়ে যায়। এরপর বাগাসকে একটা ঘরের মধ্যে আটকে দিয়ে তারা সেখান থেকে চলে আসে। তখন আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর দৃশ্য। আকাশ থেকে একটা বিশাল আগুনের গোলা ধেয়ে এসে সরাসরি জাদুকর বাগাসের ঘরের মধ্যে ঢুকে পড়ে আর ঘরের ভেতরে দেখা যায় বাগাসের পুরো শরীরটা আগুনে আস্তে আস্তে গলে যাচ্ছে এবং সে তীব্র কষ্ট যন্ত্রণা ছটফট করতে শুরু করে। আর বাগাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে উস্তাদ সমীর অর্থাৎ যার উপরে এতদিন ধরে কালো জাদু মারাত্মক প্রভাব পড়েছিল সে পুরোপুরি ভালো হয়ে যায়। আর এভাবেই এই রোমহর্ষক সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আপনাদের অনেক প্রশ্ন ঘুরপাক করতে পারে, তাই কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।